দেশ চালাতে ব্যর্থ বিএনপি ক্ষমতায় আসছে জামায়াত ইসলামী। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে। সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। জ্বালানি সরকার বলছে যে জ্বালানি আছে, কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে। লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্রদল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। আমাদের বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রী নিজেদের আসনে কতটুকু বিদ্যুৎ দরকার ততটুকু তারা দিয়ে বাংলাদেশের বাকি 298টা আসনে 10 থেকে 16 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করাচ্ছে। আপনারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করে দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? এক দলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তানে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন পেশোয়ারে, আরেক দলকে পাঠিয়ে দিচ্ছেন আরো কোনো দেশে, আর নিজেরাই দেশের জমিদারি দখল নিতে চাচ্ছেন। মনে রাখবেন, জুলাইয়ের 2টা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দেশটা কারো বাপের নয়। কথা তো ভাই হবেই, হ্যাঁ, মানুষের মুখ তো ঠেকানো যাবে না ভাই, কথা তো মানুষ বলবেই। আচ্ছা, বিএনপি সরকার আসলেই কেন বিদ্যুতের এত ঘাটতি হয় বলেন তো? এই কথাটাই কিন্তু সাধারণ জনতা এখন তুলে ধরার চেষ্টা করছে। সবাই একই কথা বলছে যে বিএনপি সরকারে আসলেই কেন দেশে ঘন ঘন কারেন্ট যায়। হ্যাঁ, অন্য সরকার থাকতে তো লোডশেডিং হয় না যে তা না, লোডশেডিং হয় তবে কিছুদিনের জন্য। কিন্তু এই সরকার মানে ক্ষমতা হাতে পাওয়ার পর থেকেই লোডশেডিং শুরু। এখনো যদি এই অবস্থা হয় তাহলে বিগত দিনে কি পরিস্থিতি হতে পারে? দর্শক, এই লোডশেডিং নিয়ে নানান কথা বলছে নানান এমপি মন্ত্রী। এখন আবার শুনলাম জ্বালানি মন্ত্রী নাকি পদত্যাগ করবে, তবে কয়েকটা শর্ত দিয়েছে। শর্তগুলো কি বিশ্লেষকদের কাছ থেকে আপনারা শুনে নেবেন, পুরো ভিডিওটি দেখুন, সেটা জানতে পারবেন। একজন দেখলাম আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে যে ঘন ঘন কারেন্ট গেলে তো লাভ আছে, জনগণেরও লাভ আছে। একজন মন্ত্রী এই কথাটা বলছে, উপমন্ত্রী। আপনারা মানে কথাগুলো আগে শোনেন, তারপরে কোন মন্ত্রী এই কথাটা বলেছে যদি আপনারা শুনে থাকেন তাহলে একটু মন্ত্রীর নামটা বলে যাবেন। তিনি বলছে যে ঘন ঘন কারেন্ট গেলে তো দেশের উন্নতি, আপনাদেরও উন্নতি, জনগণের উন্নতি। কিভাবে? ঘন ঘন কারেন্ট যাওয়া মানে মনে করেন যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা কারেন্ট থাকলো না, তার মানে দেশে 12 ঘন্টা বিদ্যুৎ সাশ্রয়ী হলো। আর জনগণের উন্নতি কিভাবে? মনে করেন যে 12 ঘন্টা যদি বিদ্যুৎ থাকতো, ফ্যান লাইট মোটর হাবিজাবি চালাইতেন, তাহলে ওইগুলো বিদ্যুৎ বিল আসতো, ওইগুলো দেওয়া লাগতো, তাহলে জনগণ ওই বিদ্যুৎ বিল থেকে মুক্তি পেল। এজন্য তারা বোঝানোর চেষ্টা করেছে যে জনগণ এখান থেকে বেঁচে গেল। ওদিকে আবার জনগণ বলার চেষ্টা করতেছে যে আমরা বিদ্যুৎ বিল বাঁচুক, আমরা ধনী হই, এটা আমাদের দরকার নাই। তোমরা আগে কি করো, তোমরা আমাদের বিদ্যুৎটা ঠিকঠাক মতো দাও। অন্যদিকে আবার তেলের সংকট। দর্শক, একের পর এক কিন্তু দেশে সংকট ফুরাচ্ছে না। এই যাবতীয় বিষয় নিয়ে আজকের ভিডিওটি সাজানো। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে ভিডিওর কথাগুলো শুনে যাবেন, বিশ্লেষকদের কথাগুলো শুনে যাবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য। সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে এবং ছাত্র শিবিরের এই শক্তি প্রদর্শন দেখে রীতিমতো ছাত্র দল এবং বিএনপির ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মিছিলটা দেখার পরে, এই শক্তি প্রদর্শন দেখার পরে। বলেছেন ডাকসু এবং এবি জুবায়েররা এদেরকে যদি ছাত্রদল বা বিএনপি খেপিয়ে নেয় তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না।
তার এই কথার একটা গুরুত্ব আছে। আমি ছাত্র শিবিরের মিছিলটা কত বড় হয়েছে এবং কিভাবে তারা ছাত্র দলের সারা দেশে পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবির, মিছিলটা আগে দেখুন একটু। এইটা ছাত্র দলের যে পরিকল্পিতভাবে গত কয়েকদিনে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, ছাত্র শিবিরকে মারপিট করা, তার একটা আউটপুট এটা কিন্তু একটা বার্তা দিয়েছে ছাত্র দলকে। তাদের নিজেদেরও একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হীনমন্যতায় ভুগছে যে দল ক্ষমতায়, অথচ এখনো ক্যাম্পাসগুলোতে আমাদের আধিপত্য কায়েম করতে পারছি না। ছাত্র শিবিরের আজকের যে মিছিলটা, এই মিছিলের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি, গতকাল আপনারা জানেন যে মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে ছাত্রদল শাহবাগ থানায় মব সৃষ্টি করে তাকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে। এই দুজনকে আবার কেন মারধর করা হলো, এর আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ছাত্র শিবিরের আব্দুল্লাহ আল মামুন, এই ছেলে গতকাল নিজে থেকে শাহবাগ থানায় উপস্থিত হয়ে তার নিরাপত্তার জন্য থানাতে দাবি জানিয়েছিল, আবেদন করতে গিয়েছিল। কারণ কি? কারণ হচ্ছে এই আব্দুল্লাহ আল মামুনের একটা ছবি ব্যবহার করে ভুয়া একটা ফটোকার্ড তৈরি করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসরেরা। এইটা আবার বেশি প্রচার করেছে এই যে মোহাম্মদ আরাফাত আছে না, কুমড়ো পটাশ যাকে বলা হয়, এই কুমড়ো পটাশ, তারপরে যে ইমরান এইডস সারকার, এরা এগুলো প্রচার করেছে। ছাত্র দলের ছেলেপেলেগুলো এখানে তারা অনেকটা মাথা মোটার পরিচয় দিয়েছে, তারা এখানে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় তারা দিতে পারে নাই। তারা এটাকে যাচাই বাছাই না করেই ওই ছেলেটাকে বারবার ফোনে হত্যার হুমকি দিয়েছে। তাকে ডাকসুর এক ভবনে খুঁজতে গেছে, পায় নাই। এইটা দেখে ওই ছেলে নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহবাগ থানায় আসছে যে আমি থানায় যাই, আমি আগে যে আমার নিজেকে রক্ষা করি। সে থানাতে গিয়ে বলেছে যে দেখুন, আমার নামে আমার ছবি ব্যবহার করে এই ভুয়া ফটোকার্ডটা তৈরি করা হয়েছে, এই যে আমার ফোন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ফরেনসিক ল্যাবে পাঠান। আমি যদি এইটা করে থাকি, এই পোস্ট যদি আমি করে থাকি, তাহলে আমাকে আপনারা যে শাস্তি দেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। জাইমা রহমানের ওই একটা নোংরা ভিডিও, এইটার আমরা তীব্র নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় কখনো করা যাবে না। আমাকে যারা শোনেন নিয়মিত, কমপক্ষে এতটুকু রুচির পরিচয় আমাদেরকে দিতে হবে। কোনো নারীর প্রতি এই ধরনের নোংরা, প্রধানমন্ত্রীর মেয়ে সেটা তো আছেই, আমার আপনার বোন যদি তাকে নিয়ে যদি এইভাবে কুৎসা রটনা করা হয়, এইভাবে কুরুচিপূর্ণ ছবি যদি ছড়িয়ে দেওয়া হয়, এতে কি আমরা লাইক করবো? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা এটা শেয়ার করবো? এইগুলো থেকে আমরা বিরত থাকি, এটার আমরা নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় করা যাবে না। কিন্তু ছাত্র দলের কম লেখাপড়া জানা এই ছেলেপেলেগুলো, তাদের এই এতটুকু বোধ হয় নাই যে ছাত্র শিবির এই কাজটা করতে যাবে না, করে নাই। এটা করেছে কুমড়ো পটাশের দল, তারা এটা করে ছাত্র দলকে উস্কে দিয়েছে শিবিরের বিরুদ্ধে। যার কারণে ওই ছেলেকে পরে যখন এই ক্যাম্পাসে পায় নাই, তখন ছাত্রদল থানায় চলে গেছে। থানায় যে সেখানে তারা আরেকটা শব্দ ব্যবহার করেছে, আমি সেই ভিডিওটাও একটু দেখাচ্ছি, দেখুন আগে। থানায় যে যখন তারা দেখে যে ওই আব্দুল্লাহ আল মামুনকে হাজতের ভিতরে না রেখে, গারদের ভিতরে না রেখে ওসির রুমে সে বসে আছে, তখনই তারা ওসির সাথে বাকবিতণ্ডা করে, বলে যে বাইরে কেন, ওকে আগে হাজতে ঢুকান। ওসি তখন ওদেরকে বোঝানোর চেষ্টা করে, ছাত্র দলের এই ছেলেপেলেগুলো যারা মব সৃষ্টি করতে গেছিল, যে দেখেন ওর কোনো দোষ পাওয়া যায় নাই। তখন ওসির উপরে তারা চড়াও হয়, ওসিকে গালিগালাজ করে। এক পুলিশ কর্মকর্তা পাশ থেকে এটা প্রতিবাদ করার সাথে সাথে ছাত্র দলের ছেলেপেলে বলছে এই ওসি হয়েছে তাই কি হয়েছে রে, আমরা পুলিশ ডর শব্দটা উচ্চারণ করলাম না, করি এখানে আসছি। ওই যে আগেই বলেছি, ছাত্রদল শুধুমাত্র যখন ক্ষমতায় থাকে বিএনপি, তখনই এদের পারফরমেন্সটা ভালো, আর বাকি সময় এরা বালি ট্রাকও সরাতে পারে না। এখানে তারা সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে, 50 জন মতো সাংবাদিক আহত। যদিও ছাত্র দলের সভাপতি রাকিব তিনি এটার জন্য পরে দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করে কি করবেন? আপনি গরু মেরে জুতা দান করলে তো হবে না, এটা আপনার আগে চিন্তা করা দরকার ছিল যে আপনার নেতাকর্মীরা কোন মানের। আচ্ছা, এরপরে এবি জুবায়ের এবং মোসাদ্দেককে যখন ওখানে আটকে মারধর করেছে, তখন ডাকসুর নেতৃবৃন্দ যাচ্ছিল শাহবাগ থানায় একটা মীমাংসা করার জন্য। এইটার একটা ভিডিও আমাদের হাতে এসেছে, দেখেন। যখন ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি, দুই দিক থেকে দুই দল আসছে, তখন ডাকসুর এক সদস্য মাঝার, তিনি ছাত্র শিবিরের ওই গ্রুপ থেকে বের হয়ে সামনে এসে ছাত্র শিবিরকে দুই হাত দিয়ে ঠেকাচ্ছেন যে থামো, আর সামনে আগাইও না। ঠিক এই মুহূর্তে পিছন থেকে ছাত্র দলের এক টুকাই মাঝারের পিছন দিয়ে লাথি মেরে, দেখেন ভিডিওটা দেখেন।
দেখেছেন উস্কানি কাকে বলে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া কাকে বলে, এইগুলো আমাদের সুশীল সমাজের চোখে পড়ছে না। এরা কেউ বলছে না যে ছাত্র দল এখানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। এই কাজটা যদি করতো এদেশের মিডিয়া এবং সুশীল সমাজ যদি এখনই যেটা ভালো সেটাকে ভালো বলা এবং যেটা খারাপ সেটাকে যদি খারাপ বলতো, তাহলে ছাত্র দলের এই পরিণতি আজ হতো না। ছাত্রলীগও কিন্তু ছাত্রলীগ হয়েছিল মিডিয়া এবং সুশীলদের কারণে, কারণ তাদের সমস্ত অপকর্মকে তারা আড়াল করতো মিডিয়া এবং সুশীল, যার কারণেই তো তারা ছাত্রলীগ হয়েছিল। এখন আবার ছাত্র দলের ব্যাপারেও তারা এটা, ভিডিওটা আবার দেখেন আপনারা একটু কিভাবে লাথি মারছে দেখুন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্র শিবির অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। অবশ্যই তাদের ধৈর্যের পরিচয় দেওয়া দরকার, কারণ তারা যদি কোনো রকম একজনকে একবারই একটা লাথি না একটা থাপ্পড়ও যদি মারে, তাই দেখবেন যে মিডিয়াগুলো বসে গেছে, একেবারে গবেষণা করতে বসে গেছে শিবিরকে কিভাবে এখন নিষিদ্ধ করা যায়, শিবির উগ্র, শিবির এটা ওটা বলে একবারে ঝাঁপায় পড়বে। কিন্তু এখন তো তারা অন্ধ হয়ে গেছে, এখন তো তাদের রাত, তারা তো এখন ঘুমাচ্ছে, চোখে দেখে না। সবাই সুশীল এবং এই মিডিয়াগুলো একেবারে অন্ধ, নাক ডাকিয়ে ঘুমছে। ছাত্র শিবির যদি আস্তে করে একটা বায়ু দেয়, ওদের তখন ঘুম ভেঙে যাবে। যাই হোক, এখন আসি আমরা সর্বশেষ কথায়। ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, তিনি বলছেন যে দেশে লোডশেডিং আছে, এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি পদত্যাগ করবো, মন্ত্রিত্ব ছেড়ে দেবো, আমি জীবনে আর কোনোদিন রাজনীতি করবো না। মানুষের চক্ষু লজ্জা বলতে একটা জিনিস থাকে। তার এই ঘোষণার পরে আমি কয়েক জেলায় অনেকের সাথে পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকের কাছ থেকে একই কথা, 24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না এলাকায়। মন্ত্রী কি করে এমন কথা বললেন যে লোডশেডিং দেখাতে পারলে পদত্যাগ করবেন? তাহলে আপনি পদত্যাগ করুন, আমি দেখিয়ে দিলাম। যাক, আপনি ওই কাজ কখনোই করবেন না, কারণ আপনি পদত্যাগ করবেন না, ওইটা আপনার একটা কথার কথা। মন্ত্রীরা সবসময় এই ধরনের কথাই বলে। হ্যাঁ, এক মন্ত্রী বলে যে ঈদে একেবারে নির্বিঘ্ন, সবচাইতে বেশি নির্বিঘ্ন, ভাড়া এবার কম নিয়েছে, ভাড়া বাড়ে নাই 1 টাকাও। এই ধরনের কথা আমরা শুনি। চাঁদাবাজিকে যখন বলা হয় যে সমঝোতার ভিত্তিতে হলে সেটা চাঁদাবাজি না, এগুলো তো আমরা শুনে আসছি, নতুন নতুন শব্দ আমরা শুনছি। তাহলে আপনি এটা বলবেন, এতে তো অস্বাভাবিক কিছু না। আর ঢাকার ভিতরে যেটা, সেটা এই ঢাকার ভিতরে লোডশেডিং দিবেন খুব তাড়াতাড়ি, যার কারণে দেওয়ার জন্য এই গ্রাউন্ড তৈরি করছেন যেন ঢাকার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলো রাস্তায় না নামতে পারে। তার আগে এই যে ছাত্রদলকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে আনার, এখানে আধিপত্য কায়েম করার যে মহড়াটা, এটা আমরা দেখছি। এইটা হয়ে গেলেই ঢাকার ভিতরে লোডশেডিং শুরু হবে। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্রদল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু করতে বাধ্য হয়েছে। এমনকি বিএনপির লাগারে লাগা ধান লাগা ভিসি তিনিও নড়ে চড়ে বসেছেন যে ছাত্র দলের সন্ত্রাসীদের বিচার করার আশ্বাস দিচ্ছেন, তাদের ছাত্রত্ব বাতিল করার ঘোষণা দিয়েছেন, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে। দর্শক, সাংবাদিকদের উপর হামলা, শিবিরের উপর হামলা, এটা কিন্তু একাকার। শাহবাগ থানার ভিতরে ঢুকে যে মব সৃষ্টি করেছে ছাত্রদল, প্রথমে ছাত্রদলের সভাপতি আমাদের রাকিব ভাই, তিনি দুঃখ প্রকাশ করেছেন যে না, এরকম মব করা ঠিক হয়নি, ভবিষ্যতে আর মব করবে না। ক্ষমা চাওয়া, নাকানি চুবানি খাওয়া, নাকে খত দেওয়া ওখান থেকে শুরু। শিবিরের স্ট্র্যাটেজির কাছে, কৌশলের কাছে কত কঠিন ধরা খেয়েছে দেখেন। এরপরে ওরা যে অভিযোগে মাফ করেছে, সে অভিযোগ ডিবাং হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট প্রাপ্ত। কিভাবে? পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে দেখে যে না, এই স্ক্রিনশট শিবির নেতাদের নামে অন্য কেউ ছড়িয়েছে, তাদের কোনো সমস্যা নেই, ভেরি গুড। এর মানে এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। যে ছেলে থানায় জিডি করতে গিয়েছিল তাকে কিন্তু প্রথমে আটকে রেখেছিল, পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মানে বিএনপির পুলিশের পরাজয়, এটা শিবিরের নৈতিক বিজয়। শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ, এটা ডিবাং হয়ে গিয়েছে, যাচাই বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। না, শিবিরের কেউ এর সাথে জড়িত না। ছাত্র দলের এরা যে কতটা কুরুচিপূর্ণ, তারেক রহমান, জুবাইদা রহমান, জাহিমা রহমান, এদেরকে জড়িয়ে এত নোংরা কথাবার্তা, এত জঘন্য কথাবার্তা এরা ছড়ায়, আপনি অবাক হবেন যে মিনিমাম রেসপেক্ট, মিনিমাম সম্মানবোধ তারেক রহমান, জুবাইদা রহমান, জাহিমা রহমান এদের প্রতি ছাত্র দলের ছাত্রীদের নাই। এরা নিজেদের মা বাবাকে নিয়ে পর্ন ভিডিও বানাতো, দ্বিধাবোধ নাই, এরা এতটাই নিকৃষ্ট। দর্শক, অনেক বাড়াবাড়ি করেছিল, মাফ করেছিল, সেই করেছিল, কিন্তু শিবির দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। শিবির যদি চাইতো পিটিয়ে ওদেরকে ক্যাম্পাস ছাড়া করে দিতে পারত। শিবির কি, কত শিবির বাংলাদেশে আছে। রাত 8টায় ভিসি চত্বর থেকে শিবির মিছিল করেছে, দেখেছেন, লোক আর লোক, ছাত্র আর ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই মনে হয় শিবির। এমনি ডাকসুতে ছাত্র দলের 4 গুণ 3 গুণ বেশি ভোট পায়নি, জনশক্তি আছে বলে ভোট পেয়েছে। ছাত্র দলের যে কিছু গুটি কয়েক টোকাই, ওদেরকে খেয়ে ফেলতে পারতো শিবির, কিন্তু না, শিবির ধৈর্য ধরেছে, নৈতিক বিজয় হয়েছে। এরপরে প্রথমে ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ গেল, তো সাংবাদিকদেরকে প্রথমে বললো যে ওরা সাংবাদিক না, ওরা শিবির, ওরা গুপ্ত শিবির। কিন্তু সেই গুপ্ত শিবিরের কাছে ক্ষমা চেয়েছে ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির, আমাদের কোচি নাসির বলি মজা করে আমাদের ভাইকে। তিনি ফেসবুকে লিখেছেন, গতকাল একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব, মানে ওই সাংবাদিকদেরও কিন্তু গুপ্ত শিবির বলে। ওরা বলে, ওরাই আবার ক্ষমা চায়, মানে ওদের এটা ব্যাকফায়ার করছে। ওরা গুপ্ত বলতে যে তারেক রহমানের অবস্থা খারাপ,
তারেক রহমানকে গুপ্ত বানিয়ে দিয়েছে বাংলাদেশ। তারেক রহমান খাম্বায় খাম্বায় গুপ্ত লেখা, মানে ওদের ন্যারেটিভ ওরা ধরাকে, এটা আরেকটা পরাজয়। তো এখানে মহাব নাকি করেছে, ছাত্রদল সভাপতি বলছে যে ছাত্রদল মাফ করেছে, ঠিক হয় নাই, আর কোচি নাজির বলছে শিবির নাকি মাফ করেছে। মানে সবচেয়ে পাগল কোথা থেকে আসে। আর এই নাসির নিজেই স্কুল জীবনে শিবির করেছে, এটা সবাই জানে। সেই জন্য তিনি গুপ্ত গুপ্ত করেন। যে বেশি গুপ্ত গুপ্ত করে ও নিজেই আসলে একসময় শিবির করতে বা এখনো জামাতের মধ্যে একটা কানেকশন আছে। এটা আমাদের চোখের সামনে করে না। ছাত্রলীগ আমলে দেখেছি, শিবিরের হয়ে যারা ছাত্রলীগ করেছে এরা শিবির হয়ে যারা ছাত্রলীগ করেছে এরা হচ্ছে বেশি শিবিরকে গালি দিত, শিবিরকে বেশি রাজাকার বলতে। হ্যাঁ, মানে শেখ হাসিনা বলতো ওইটাকে সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারতো শিবির থেকে যারা ছাত্রলীগে গিয়েছে তারা। তো এখনো যারা শিবির থেকে ছাত্র দলে গিয়েছে বা যারা গুপ্ত, ওরাই বেশি গুপ্ত গুপ্ত বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, যারা ছাত্র দলের মধ্যে যারা দেখবেন যে প্রতিপক্ষকে বেশি গুপ্ত গুপ্ত বলে, ওরাই আসল গুপ্ত, ওদের দুর্বলতা আছে। আমি চিনি, কারণ আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের লোকজনই তো এখন ছাত্র দলের বড় বড় নেতা। সবার নারী নক্ষত্র জানে, কখন কোন প্রোগ্রামে, কবে মোতালা প্লাজায় গিয়েছে, কবে শহীদ মিনারের পাশে গিয়েছে, কবে ঢাকা মেডিকেলের গেটে যে ছাত্র দল করেছে, কখন নয়াপল্টন গিয়েছে, আমরা সব জানি। অতএব এইসব আমাদের কাছে প্রাপ্ত তথ্যের আলোকে বলছে, যারা বেশি গুপ্ত গুপ্ত করে ও শিবিরের সুবিধা বলবে। আর দুর্বলতা, ওর বাপ জামাত, ওর 14 গোষ্ঠীর মধ্যে প্রচুর জামাত। এই দুর্বলতা থেকে ও প্রতিপক্ষকে গুপ্ত বলে গালি দিয়ে নিজের দুর্বলতা রাখার চেষ্টা করে। সামনে কমিটি দিব, ওই কমিটিতে পদ পাওয়ার জন্য অতি ছাত্র দল সাথে। তো দর্শক, একটি উত্তেজনকার পরিস্থিতি চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। অত ছাত্র দলের নেতারা আহত সাংবাদিকদের গুপ্ত শিবির বলে গালি দিয়েছে, বড় বড় নেতা। এখন বলছে, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বা সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা বিশ্বাসী। এরা গণমাধ্যমের উপর হামলাকারী, সাংবাদিকদের পিটায় হত্যা করে বলে যে এরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। মিথ্যার বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য, আর সেই সাংবাদিক সমিতিকে আপনারা পিটিয়েছেন। এখন নাসির ভাই, কোচি নাসির ভাই, আপনি ক্ষমা চেয়েছেন, কিন্তু সাংবাদিক সমিতি ক্ষমা করেনি, তারা বিচার চায়। আপনার লেসপেন্সাররা যারা পিটিয়েছে ওদেরকে বহিষ্কার করতে হবে, ওদেরকে কান ধরে ঘাট ধরে পাছায় লাথি দিয়ে ক্যাম্পাস থেকে বের করা হবে। লিখে রাখেন, বহিষ্কার যখন হবে তারপরে দেখবেন যে পোলাপান, যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক ব্যবস্থা নেবে, তখন শিক্ষার্থীরা ওদের যে তোষক টোষক যেগুলো থাকে হলের, এগুলো ধরে ফেলে দিবে, তারপর লাথি বের করে দিবে। এবং বিএনপি ওদেরকে কোনোদিন, ছাত্রদল বিএনপি কেউ ওদেরকে কোনো পোস্ট দেবে না। তো যারা চালাকি করতে যে এই সাংবাদিকদের শিবির বলে পিটিয়েছে, ওরা জীবনে ছাত্রদলে কোনো পদ পদবি পাবে না। তো এখন এই যে ক্ষমা চেয়ে লাভ নাই, ওদেরকে বিসর্জন দিতে হবে। আমরা আশা করছি ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হয়। আবার এই নাসির ভাই বলছেন, দেখেন দ্বিমুখী কথা কাকে বলে। তিনি বলছেন যে সাংবাদিক পরিচয়ে অনেক শিবির কর্মী এসেছেন, আচ্ছা এই জন্য পিটিয়েছেন নাকি, যে সাংবাদিক শিবির কর্মীকে পেটানো যাবে এটা বুঝিয়েছেন। সাংবাদিক পরিচয় শিবিরে, যে একদম আওয়ামী স্টাইলের কথা, বুঝতে পারছেন যে অন্য আবরার ফাহাদ, আসলে আবরার ফাহাদ না, তো শিবির, ওকে হত্যা করা যায়। সাংবাদিক না, যাদেরকে পিটিয়েছে ওরা তো শিবির, মজা না? আবার ক্ষমা চান, শিবিরকে বেড়ে শিবির গালি দিয়ে শিবিরের কাছে ক্ষমা চান, যাকে গুপ্ত বলেন তার পা ধরে মাপ চান। ঘটনা তো এটাই, কি নাকানি চুবানিটা খেয়েছে ছাত্রদল, বুঝতে পারছেন তো। আবার তাতে ক্ষমা চেয়ে লাভ হয় নাই, দেখছে যে না, সাংবাদিকরা বলছে এইসব ক্ষমা টমা চাইলে কাজ হবে না, আমরা বিচার চাই, আমরা মামলা করব, এবং বিশ্ববিদ্যালয় ভিসিকে চাপ দিচ্ছে যে বহিষ্কার করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। আর ছাত্রদল এরপর বলছে যে যেহেতু দেখছে কোনো উপায় নাই, এখন একটি গুরুত্বপূর্ণ অশালীন ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানা যে ঘটনা ঘটেছে, এই জন্য তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ একটা তদন্ত কমিটি গঠন করেছে। মানে এটা কি করবে, তদন্ত কমিটি গঠন করে ছাত্রদলের কয়েকজনকে বহিষ্কার করবে, কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বহিষ্কার করবে, তার আগে ছাত্রদল বহিষ্কার করবে। বুঝতে পারছেন শিবিরের কাছে কি নাকানি চুবানিটা খেয়েছে। আওয়ামী লীগের সুবিধাভোগী 13 পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। এটা কিন্তু পাঠানোর কথা না। এটা কি, এই 13 কর্মকর্তাকে ডিসমিস ফ্রম সার্ভিস করা উচিত ছিল। এই 13 কর্মকর্তাকে ডিসমিস ফ্রম সার্ভিস করে তাদেরকে হাজত পাঠানো উচিত ছিল, বিভাগীয় তদন্ত করে তাদেরকে হাজতে পাঠানোর কথা। এটা না করে তাদেরকে অবসরে পাঠিয়েছে। আমি নামগুলো বলতে চাই। পুলিশ স্টাফ কলেজের ঢাকার ডিআইজি ডক্টর AFM মাসুম রব্বানী। এই লোক যে ডক্টরেট করেছে, ভুয়া ডক্টরেট। AFM মাসুম রব্বানী ভুয়া ডক্টরেট, পেশি শক্তি দেখিয়ে ইনফ্লুয়েন্স করে অন্য কাউকে দিয়ে পিএইচডি থিসিস করে সে ডক্টরেট নিয়েছে, ঠিক যেভাবে বেনজির নিয়েছে। গণহত্যায় অংশগ্রহণ করেছে, গুমে সহায়তা করেছে, মানুষকে পশু পাখির মতো মারার ক্ষেত্রে
নিজে অংশগ্রহণ করেছে, অন্যদেরকে সহায়তা করেছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে। ডক্টর AFM মাসুম রব্বানী যে এতগুলো অপরাধ করে, তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া, এটা তো পুরস্কৃত করা। কেন করা হলো? কারণ বর্তমান সরকার ভারতের কাছে দায়বদ্ধ। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নামের খ্যাত সালাউদ্দিন আহমেদ ভারতের কাছে দায়বদ্ধ, ভারতের সরকারের কাছে দায়বদ্ধ, ভারতের ক্ল্যান্ডস্টাইন এজেন্সি রয়ের কাছে সে দায়বদ্ধ। এই দায়বদ্ধতার জন্য শুধু সালাউদ্দিন না, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের কাছে দায়বদ্ধ, সার্বিকভাবে দায়বদ্ধ। এরা শুধু দায়বদ্ধ না বাংলাদেশের কাছে, এরা শুধু দায়বদ্ধ না বাংলাদেশের জনগণের কাছে, এরা দায়বদ্ধ না। কারণ এদের নির্বাচিত হওয়ার জন্য জনগণের ভোটের দরকার হয় না। তারা 2-3টা শব্দ নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করে দিয়েছে। একটা হচ্ছে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা এবং রাতের ভোট, দিনের ভোট রাতে করা। এক্ষেত্রে কারা তাদেরকে সহায়তা করে, তাদের কাছে এরা শুধু দায়বদ্ধ। এটা অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে যাব না। তো পুলিশ স্টাফ কলেজের ঢাকার ডিআইজি ডক্টর AFM মাসুম রব্বানী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন গুমের সাথে জড়িত, খুনের সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত এবং ক্ষমতার অপব্যবহার করে হেন কোনো কাজ নাই সে যেটা করে নাই। হাসিনার পা চাটার জন্য, বানরমুখ কামালের সেবা করার জন্য হেন কোনো কাজ নাই যা সে করে নাই। তাকে কেন রিটায়ার্ড বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে পুরস্কৃত করা হলো? কেন বাংলাদেশ সরকারের উপরে অর্থনৈতিক একটা বার্ডেন চাপানো হলো? তাকে এদেরকে ডিসমিস করা উচিত ছিল এবং বিচারের মুখোমুখি করার কথা ছিল। নাটক করা, কেমন নাটক জানেন? আপনারা মনে রেখেন, ভবিষ্যতে আবার বিএনপির যেই পুলিশরা বিএনপির নেতাদেরকে অবৈধভাবে নির্বাচনে জেতাবে, ক্ষমতায়ন করবে, তাদেরকে আবার বাধ্যতামূলক অবসরে পাঠাবে। ইটস বিকাম এ কালচার। এই কালচারের পুনরাবৃত্তি গত 54 বছর দেশের মানুষ দেখেছে এবং তার সাথে অভ্যস্ত হয়েছে। এই কালচারটাকে আমরা গ্রহণ করেছি, আমরা ধরে নিয়েছি যে এটাই হবে। এরপরে কে? রংপুর পিটিসির কমান্ড্যান্ট মোহাম্মদ আশরাফুজ্জামান, আর এক দুর্নীতিগ্রস্ত নিমক হারাম চোর, যে লোকজনদেরকে পিটিয়ে পঙ্গু বানিয়েছে, ভূমি দখলে সহায়তা করেছে, চাঁদাবাজির ভাগ পেয়েছে, গুমে জড়িত ছিল, খুনে জড়িত ছিল, ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করেছিল, মসজিদে ঢুকে মানুষ পিটিয়েছিল। তার মতো লোককে কেন অবসরে পাঠাবে? তার মতো লোকের জায়গা হওয়া উচিত হাজতে, তার মতো মানুষের জায়গা হওয়া উচিত আয়না ঘরে, তার মতো লোকের জায়গা হওয়া উচিত প্লেটের মধ্যে আটকিয়ে পিটিয়ে তাকে পঙ্গু করে দেয়া। অথচ তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে কি করা হলো? দেশের সরকারের একটা স্পেসিফিক খরচের ওভারহেড এক্সপেন্সটাকে আরো বাড়ানো হলো। অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি AZM নাফিউল ইসলাম, অ্যান্টি টেরোরিজম ইউনিটের এই লোক নিরীহ মানুষদেরকে ধরে জঙ্গি বানাতো। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।